আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে হচ্ছে 7 তারিখ, অর্থাৎ মাত্র 2 দিন আগে বিগত 5 তারিখ আমরা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ গণ অভ্যুত্থান এবং তার সফল পরিণতি আমরা দেখেছি। 15 বছরের জ্বালাময়ী শাসন, স্বৈরাচারী শাসন শেষে আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার মাধ্যমে। তো আজকে আমি যে ভিডিওটি করছি সেটা শিরোনাম আপনারা দেখেছেন, যে অবিলম্বে বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করুন। তো আজকে গণ অভ্যুত্থানের বিজয়ের 2 দিন পর আমার মনে হয় সবচেয়ে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট শিরোনামটা হতে পারত অবিলম্বে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করুন। তো এই শিরোনামটা না দিয়ে আমি আমার আগের অবস্থানটাই পুনর্ব্যক্ত করছি, যেটা আমি বলে আসছি দীর্ঘদিন থেকে। সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করুন। আমি সময়ের সাথে সাথে আমার নিজেকে বদলে ফেলতে পারছি না, আনফর্চুনেটলি। এই বদলানোর কারণেই আসলে আমি একটা জায়গায় আটকে আছি এবং এই কারণে আমি উপরে উঠতে পারছি না। তো এই যে নিজেকে সময়ের সাথে সাথে বদলানোর যে বদভ্যাস, সেটা আমার নেই। তো এই কারণে আমি আমার আগের যে স্ট্যান্স ছাত্র রাজনীতি নিয়ে, সেটাই আমি পুনর্ব্যক্ত করছি। আমি চাই বাংলাদেশে অবিলম্বে শিক্ষাঙ্গন থেকে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক। ছাত্র রাজনীতির নিষিদ্ধ করার ব্যাপারে যখনই কোনো আলোচনা করা হয় না কেন, সবসময় দেখা যায় যে একদল লোক দাঁড়িয়ে যান যারা বলেন যে ছাত্র রাজনীতি হলো নেতৃত্ব তৈরি করার একটি প্ল্যাটফর্ম এবং এই বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। এই ধরনের ব্যক্তিদের মধ্যে সাহিত্যিক রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন। তো তাদের এই ধরনের বক্তব্য আমরা অতীতেও দেখেছি, কিন্তু আজকের প্রেক্ষাপটে যদি আমরা এটা একটু বিচার বিশ্লেষণ করি যে বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির প্রয়োজন কতটুকু, সেটা বিশ্লেষণ করলে দেখা যাবে আজকের যে গণ আন্দোলন, এই গণ আন্দোলনের বিজয় যাদের হাত দিয়ে এসছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র শিক্ষক জনতা যারা নেতৃত্বে ছিল, যে সকল সমন্বয়করা নেতৃত্বে ছিল, তারা কি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল না তারা সাধারণ শিক্ষার্থী? এই প্রশ্নটা আমি আপনাদেরকে করছি। আমি যতদূর জানি তাদের অধিকাংশই ছাত্র রাজনীতির সঙ্গে আগে যুক্ত ছিল না এবং তারা সাধারণ শিক্ষার্থী, এবং এই কারণেই তাদের আন্দোলনটি আসলে আজকে সফল হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি আমি উল্লেখ করছি, আজকের যে নতুন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসাবে যাকে বিবেচনা করা হচ্ছে, যিনি সম্মতি দিয়েছেন, তিনি আমাদের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি যে আজকে দেশের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হতে যাচ্ছেন, তার নেতৃত্ব বিকশিত হয়েছে কি ছাত্র রাজনীতির মাধ্যমে? এই প্রশ্নটা আমি করছি। আমি যতদূর জানি প্রফেসর ইউনূস সক্রিয়ভাবে কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তার ছাত্রাবস্থায় তিনি পড়াশোনার সাথে যুক্ত ছিলেন, ভালো রেজাল্ট করেছিলেন, পরে পিএইচডি করেছেন ভ্যান্টারবিল্ট ইউনিভার্সিটি থেকে। সেখান থেকে পিএইচডি করে এসে বাংলাদেশে এসে তিনি শিক্ষকতার পেশায় যুক্ত হন এবং পরবর্তীতে গ্রামীণ ব্যাংক তৈরি করেন, যা পরবর্তীতে নোবেল নিয়ে আসে বাংলাদেশের ঘরে। তো এই ধরনের অসংখ্য উদাহরণ দেওয়া যাবে বাংলাদেশের সমাজে, যেখানে বিভিন্ন সেক্টরে নেতৃত্বের বিকাশ হয়েছে। যে সকল নেতৃত্বে যারা নেতার আসনে আসীন হয়েছেন, তারা কেউই কিন্তু ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসেনি। হ্যাঁ, এটা ঠিক যে ছাত্র রাজনীতির একটা ভূমিকা হয়তো থাকতে পারে নেতৃত্ব বিকাশে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের ছাত্র রাজনীতির চর্চা হয়, সেই ছাত্র রাজনীতির চর্চার মাধ্যমে বাংলাদেশে নেতৃত্বের বিকাশ অতীতে কতটুকু হয়েছে, সেটা কিন্তু একটা বিতর্কের বিষয়। সেটা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। বিগত 50-55 বছরে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে সকল ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই সকল ছাত্র সংসদ নির্বাচনে যারা জয়ী হয়েছেন ভিপিজিএস পদে, তাদের সংখ্যা যদি আমি যোগ করি, তাদের অন্তত প্রায় 200, 250, 300 হতে পারে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে এত 300-500 নেতা, উঠতি নেতা আমরা পেয়েছি বিগত 55 বছরে, এরা আজকে কোথায়? আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনেও যদি পর্যবেক্ষণ করি, সেটা দেখবো আমাদের সময়ে যারা ছাত্রলীগের কিংবা ছাত্রদলের বড় বড় নেতা ছিলেন, তারা কি আজকে বিএনপি কিংবা
আওয়ামী লীগের বড় নেতা হতে পেরেছেন? ছাত্রলীগের কথাই ধরুন, আমাদের সময়ে একজন বড় ছাত্রলীগের নেতা ছিলেন বাহাদুর ব্যাপারী। আমরা জানতাম যে তিনি খুব মেধাবী স্টুডেন্ট, ফার্মেসিতে পড়েন, পরবর্তীতে আইবিএতে এসছেন। তিনি অসম্ভব মেধাবী এবং তার কথা আমরা প্রায় শুনতাম। তো সেই বাহাদুর ব্যাপারী আজকে কোথায়? সাবেক ভিপি সুলতান এইচ মনসুর, উনি কোথায় আজকে? আজকের যে বর্তমানে ছাত্রলীগের যে নেতৃত্ব যারা পালিয়ে গেছে, তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা অসংখ্যবার একটি ক্লাসে বসে ফেল করেছে কিন্তু পাশ করতে পারেনি। তো এই ধরনের ব্যক্তিরা কি আদৌ আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে আসবে? আমার তো মনে হয় না। বর্তমানে আওয়ামী লীগের যে পরিস্থিতি, তাদের যে দলটি এখন অস্তিত্বের সংকটের সম্মুখীন, সেই অস্তিত্বের সংকটের জন্য কারা দায়ী? এটা কিন্তু এই ছাত্রলীগের আক্রমণ থেকেই, সাধারণ শিক্ষার্থীদের উপর যে আক্রমণ হয়েছিল বিগত 15 তারিখে, সেই 15 তারিখের আক্রমণ থেকেই কিন্তু আজকের এই পতন সংগঠিত হয়েছে। এবং এর কারণে এই ছাত্রলীগ নামক এই ছাত্র সংগঠনটিকে অতিরিক্ত রাজনৈতিকভাবে ব্যবহারের কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। যে সকল ব্যক্তি আজকে আমার এই বক্তব্যের বিপরীতে উঠে দাঁড়িয়ে বলবেন যে স্টিল বাংলাদেশে নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে, তাদের বিপক্ষে আমি বলবো, আমরা যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেই তাকাই, তিনি কি তার সন্তানদেরকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত করেছিলেন? সজীব ওয়াজেদ জয় কি ছাত্রলীগের রাজনীতি করতেন? কিংবা সাইমা ওয়াজেদ পুতুল, তিনিও তো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে আমি কখনো জানি না। সজীব ওয়াজেদ জয়ের কথাই ধরি, তিনি সারা জীবন বিদেশে থেকেছেন, বড় বড় জায়গায় পড়েছেন, হার্ভার্ড থেকে পাশ করেছেন, কিন্তু তার ছাত্র জীবনে তিনি কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নেই। এমনকি বিগত 15 বছরে তিনি সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন, বিভিন্ন সময় দেশে এসেছেন, বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন, কিন্তু আমি তাকে কখনোই ছাত্রলীগের কোনো প্রোগ্রামে যোগ দিতে দেখিনি। আমি তাকে কখনো দেখিনি কোনো ছাত্রলীগের নেতার সাথে ছবি তুলতে। তো এটা তিনি কেন করেনি? কারণ তিনি কখনোই চাননি ছাত্রলীগের মতো একটি পচে যাওয়া সংগঠনের সাথে নিজেকে যুক্ত করতে। এতে তার ব্র্যান্ডটি নষ্ট হবে, এটা আমার মনে হয় যে এই কারণে এই ধরনের কার্যকলাপ থেকে তিনি সচেতনভাবে বিরত ছিলেন। এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে এই ব্যাপারে কোনো প্রকার জোর করেননি। তো এ থেকেই বোঝা যায় আসলে বর্তমানে যে ছাত্র রাজনীতি, এটা রয়েছে শুধুমাত্র আমাদের রাজনীতিবিদদের একটি হাতিয়ার হিসেবে। এই হাতিয়ারে তারা যাতে যত্রতত্র ব্যবহার করতে পারেন, ছাত্রদের আবেগকে ব্যবহার করতে পারেন তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য, তাদের যে রাজনৈতিক স্বার্থ রয়েছে সেটা উদ্ধার করার জন্য। তো এখানে ছাত্ররা ব্যবহৃত হবে একটা কীর্ণক হিসেবে, এবং এই কীর্ণকের মাধ্যমে তাদের কার্যকলাপের মাধ্যমে তাদের ক্ষমতা আরও পাকাপোক্ত হবে। বিগত 15 বছরের আওয়ামী লীগের কার্যকলাপ আমরা যদি বিশ্লেষণ করি, আমরা এই কথার সত্যতা দেখতে পাব। বর্তমানের যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের যুগ, এই যুগে এসে যেখানে তথ্য প্রযুক্তি এতটা উন্নত এবং আমাদের কমিউনিকেশন এতটা সহজ হয়ে গেছে যে একজন আরেকজনের সাথে কথা বলার জন্য আমাদেরকে আসলে কোথাও যেতে হচ্ছে না, আমরা শুধুমাত্র মোবাইলের মাধ্যমে একজন আরেকজনের সাথে যোগাযোগ করে ফেলতে পারছি। তো এইরকম একটি বিশ্ব ব্যবস্থায় আসলে নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংগঠন কিংবা ছাত্র রাজনীতির, আনুষ্ঠানিক ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বর্তমানে আমার যদি কোনো দাবি দেওয়া থাকে, আমি চট করে একটি ফেসবুকে ভিডিও পোস্ট করতে পারবো, আমি আমার কথা লিখতে পারবো, যেটা কিনা আগে আমাদের সময় সম্ভব ছিল না। তাই আমাদের সময় হয়তোবা এইরকম একটি ছাত্র সংগঠনের প্রয়োজন ছিল নিজেদের দাবি দাওয়া আদায় করার জন্য। কিন্তু বর্তমানে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটি সংগঠিত হয়েছে, এটার অস্তিত্ব তো আগে ছিল না। এটা মাত্র কয়েক মাস আগে সংগঠিত হয়েছে এবং তারা একটি দল তৈরি করেছে এবং এই দলের মাধ্যমে তারা আজকে একটি গণ অভ্যুত্থান করে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন, রেজিম চেঞ্জ করে ফেলেছে। তো তারা যদি এটা করতে পারে কোনো প্রকার ছাত্র সংগঠনের সহায়তা ছাড়া, তাহলে ভবিষ্যতে আমরা কেন ছাত্র রাজনীতিকে পুরোপুরি নিষিদ্ধ করে জনগণকে উন্মুক্ত করে দিচ্ছি না বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নত করার জন্য? এবং এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যদি উন্নত হয়ে যায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরাই তাদের দাবি দাওয়া নিয়ে বিভিন্ন ফোরাম খুলবে, এটা ফেসবুকের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, এবং এটা সহজেই তাদের সেই দাবি দাওয়াগুলো সংশ্লিষ্টদের কাছে পৌঁছাতে পারবে। এবং এর জন্য কোনো ছাত্র সংসদের প্রয়োজন নেই, কোনো ছাত্র সংগঠনের প্রয়োজন নেই, এর জন্য একটি ফেসবুক পেজই যথেষ্ট। তো বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষাঙ্গনের যে পরিবেশ,
এটি রাতারাতি উন্নতি করা যেতে পারে যদি সারা দেশে শিক্ষাঙ্গনগুলিতে ছাত্র রাজনীতি পুরোপুরি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয় এবং সাধারণ ছাত্রছাত্রীদেরকে সুযোগ করে দেওয়া হয় তারা যেন তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারে, সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাতে পারে, বিভিন্ন নেতৃত্বের পোর্টাল কিংবা ফোরাম তারা চালু করতে পারে। তো এভাবে আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষাঙ্গনের যে পরিবেশ রাতারাতি উন্নত করা সম্ভব এবং এর জন্য বর্তমান ইন্টারিম সরকারের কাছে আগামীতে যারা এই সরকারের সাথে যুক্ত হবেন তাদের কাছে আমার একটি প্রস্তাব যে আপনারা প্রথম যে কয়টি সিদ্ধান্ত গ্রহণ করবেন বাংলাদেশের স্বার্থে তার মধ্যে একটি হবে বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। ধন্যবাদ, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।